গাইস, কি অবস্থা সবার? আজ আমি আপনাদের সামনে আবারও আই পেরি এভরিথিং গল্পের নতুন একটি চমৎকার এপিসোড নিয়ে হাজির হলাম। ভিডিওটি শুরু করার আগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে। আজকে আমি এক্সপ্লেন করব আই পেরি এভরিথিং গল্পের এপিসোড 11। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই টেরিডাসের এম্পারার তার রাজ্যে পৌঁছে গিয়েছে। তারপর আমাদেরকে টেরিডাসের রাজ্য দেখানো হয়। এম্পারার তার রাজদরবারের দিকে যাচ্ছে এবং বলে, আমার মাথাটা গরম হয়ে গেছে। রাজদরবারে আসার পর এম্পারারের সলাকাররা বলছে, সম্রাট, আপনি এত তাড়াতাড়ি এসে পড়লেন, আপনার সাথে থাকা সৈনিকরা কোথায়? তখন এম্পারার ঝাড়ি মেরে বলে, সবগুলো ফাঁকিবাজ, তোমাদের কাজে ফাঁকি দেওয়ার জন্যই আজ এই অবস্থা। তখনই একজন সভাসদ বলে, মহারাজ, ওইটা কি? তখন আমরা আকাশে ড্রাগন অফ ক্ল্যামিটিকে উড়ে আসতে দেখি। তখন এম্পারার তার আতঙ্কিত চোখে আকাশের দিকে তাকিয়ে বলে, অসম্ভব, এটা এখনো কিভাবে জীবিত আছে? আমি তো একে মেরে দিয়েছিলাম, এটা কিভাবে হতে পারে? ক্লেস রাজ্য কি একে আবার জীবিত করে দিয়েছে? তখন সবরিন সেনের একটা ভয়ঙ্কর চেহারা দেখানো হয় এবং এম্পারার ভাবে এটা অবশ্যই তার কাজ। তার কাছে হিলিং পাওয়ারের এত বেশি শক্তি আছে যা কল্পনাও করা যায় না। তার মানে তুমি এটা করেছো সেইন? কিন্তু তবুও এত ভয়ঙ্কর একটা ড্রাগনকে পোষ মানানো প্রায় অসম্ভব। তাহলে তারা কি এটাকে ডিমন ফোকের সাহায্যে বশ করেছে? তখন এম্পারার তার একজন সভাসদকে জিজ্ঞেস করে, ওই লোকটা কোথায় যে ডিমন ফকদের দাস হিসেবে রাখে? তখন তার ওই সভাসদ বলে, সে তো তার একটা জরুরি কাজের জন্য কোথাও চলে গিয়েছে। তখন এম্পারার বলে, তার মানে সে আমাকে ধোকা দিয়েছে, লেজ গুটিয়ে পালিয়েছে। তুমি ওকে থামানোর চেষ্টা কেন করনি? তখন ওই লোকটি বলে, এটা আপনারই অর্ডার ছিল যেন আমরা তাকে কিছু না বলি, কারণ সে আপনার অনেক কাছের একজন লোক ছিল। তখন র্যান্ডিউস এম্পারারকে বলে, আপনাকে ধীরে সুস্থে কাজ করতে হবে সম্রাট। তখন এম্পারার র্যান্ডিউসকে ওই কমান্ডারকে বলে, এখানে বসে বসে পায়ের উপরে পা তুলে খাচ্ছ এবং ঘুমাচ্ছ অপদার্থ, এগুলো না করে কোনো কাজ করো। তখন আমরা দেখি কমান্ডার ওই স্থান থেকে অনেক শান্তভাবে চলে যায়। তখন এম্পারার তার ওই সভাসদকে বলে যে প্রস্তুতি শুরু করো এখনই। ওই লোকটি বলে, কিসের প্রস্তুতি সম্রাট? তখন এম্পারার বলে, ক্রাউন হাউসের। তখন এই কথাটা শুনে সবাই একটু আতঙ্কিত হয়ে যায় এবং তার ওই সলাকার বলে, বোঝার চেষ্টা করুন সম্রাট, ওইটা এখনো অবজারভেশনে আছে, আউটপুট বেশি হলে লক্ষ্য সঠিক হয় না, আমাদের রাজধানীতে এটা চালানো অনেক বিপজ্জনক হতে পারে। তখন এম্পারার বলে, এখন তুমি আমাকে শেখাবে? দেখছো না সামনে কত বড় বিপদ আসছে? তার ওই সলাকার কিছু বলতেই যাবে, তখনই এম্পারার তাকে একটা ঘুষি মেরে অনেক দূরে পাঠিয়ে দেয়। এম্পারার বলে, দ্রুত প্রস্তুতি নাও, মাত্র একটি অ্যাটাকেই ওই ড্রাগনটা খতম হয়ে যাবে, নিশানা সঠিক না হলে মানা ট্রেসিং এর মাধ্যমে ইনজেক্ট করে দিবে। তখন এম্পারার ভাবছে, দয়া হচ্ছে তোমার উপর ড্রাগন, কিন্তু এবার আমি তোমার খেল খতম করে দিব। তখন আমরা দেখি ক্রাউনোসকে লক্ষ্যবস্তুর দিকে নিশানা করা হচ্ছে। নিশানা করার পর যখন ক্রাউনোসকে বুস্ট করা হয় তখন সম্পূর্ণ রাজ্যের ইলেকট্রিসিটি চলে যায়। ওই সময় এম্পারার একটু ভাব নিয়ে বলে, এখন তুমি মোকাবিলা করবে আমার রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের সাথে, তাহলে তুমি বুঝবে যে টেরিডাস রাজ্যের সাথে পাঙ্গা নেওয়াটা কত ভয়ঙ্কর। এরপরই ওই ক্যানন থেকে লেজার বিম ছোড়া হয়, যেটা এপিসোড 8-এ দেখানো এজেস এর লেজার বিম থেকেও অনেক বড় একটা লেজার বিম ছিল। তখন আমরা দেখি ওইটা ড্রাগনের সামনে আসার সাথে সাথে কেউ এটাকে প্যারি করে দেয়। অবশ্যই এটা নরই হবে, নর ছাড়া আর কে হবে? তখন এম্পারার এবং তার সভাসদরা বলে, এটা কি হলো? ক্রাউনাসের নিশানা এখন আমাদের রাজ্যের ওপর। তখন এম্পারার বলে, এটা কিভাবে হলো? তখন তার সভাসদ বলে, মানা ট্রেসিং এর জন্য মানাচুল্লি এখন এগুলোর নিশানায় আছে। ওই সময় এম্পারার বলে, আরে গাধা, তোমাকে মানা ট্রেসিং ইনফিউজ করতে কে বলেছে? তখন সভাসদদের মধ্যে একজন মাথায় হাত দিয়ে বলে, এখন সব শেষ। আর একজন দৌড়ে পালিয়ে যায় এবং বলে, আমি এই চাকরি ছেড়ে দিলাম। তখন আমরা দেখি সবাই এম্পারারকে ছেড়ে ওই স্থান থেকে চলে যায়, পালিয়ে যায়। বাই দ্য ওয়ে গাইস, আমাদের এখানে একটু কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে, এই বিষয়টা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তখন আমরা দেখি ওই লেজার বিম গুলো আগুনের ফুলকির মতো শহরের বিভিন্ন স্থানে পড়ছে। এটা দেখে এম্পারার কপাল চাপড়াতে থাকে এবং বলে, এখানে ছেড়ে যে কোনো জায়গায় পড়ো, আমার রাজ্যে পড়ো না। সে ওই লেজার বিম গুলোর কথা বলছে। ক্রাউনোস অ্যাটাকের আগের সিনটি আবার দেখানো হয় নরের প্রেক্ষাপটে। তখন থিপ মাস্টার বলে, আমি ওকে এখন দেখতে পাচ্ছি না, ওকে অনুভব করার চেষ্টা করছি, কিন্তু আমার সামনে অনেক বড় একটা দেওয়াল এসে পড়েছে। রিন বলে, ও অবশ্যই কোনো মানা মেটাল দিয়ে তৈরি দালানের মধ্যে বসে আছে। তখন নর খেয়াল করে দেখে ওই স্থানে সব জায়গার ইলেকট্রিসিটি চলে যায়, সব জায়গার বাতি নিভে যায়, এটা নর খেয়াল করে। তখন নর উঠে দাঁড়িয়ে বলে, আমাদের দিকে কিছু আসছে, এই আলোর রোশনির শক্তিটা তো আগের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। লিন বলে, ড্রাগনটাকে অন্যদিকে যেতে বলো। রোলো বলে, সম্ভব নয়। তখন ইনেস বলে, সবাই আমার পিছনে আসুন। এরই মধ্যে আমাদের নরবাবু লেজার বিমের দিকে ঝাঁপিয়ে পড়ে। তখন সে ওই বিশাল
লেজার বিমটাকেও প্যারি করে দেয়। আর এটা দেখে সবাই চমকে যায়। তখন সে বুঝতে পারে সে তো আকাশে ভাসছে আর সে তো উঠতে পারে না। তখনই সে নিচের দিকে পড়ে যেতে থাকে। হঠাৎ করে তার সামনে একটা বহুতলা ভবন আসে। সে ওই উঁচু ভবনে বাড়ি খেয়ে ভিতরের দিকে পড়তে থাকে। তখন আবার এম্পায়ারের সিন দেখানো হয়। এম্পায়ারকে কমান্ডার এবং তার সাথীরা ঘিরে রেখেছে। কমান্ডার এম্পায়ারকে বলে, এই হামলার আদেশ তো আপনি দিয়েছিলেন তাই না? এম্পায়ার বলে, তুমি এখন কি করতে চাইছো? তখন আমরা বুঝতে পারি কমান্ডার এম্পায়ারের উপর অনেক ক্ষিপ্ত হয়ে আছে এবং সে এম্পায়ারকে হত্যা করতে চায়। কমান্ডার তখন আরো বলে, আপনার কারণেই তো আমাদের দেশের আজ এই অবস্থা, আপনিই তো সবকিছু শুরু করেছেন। তখন এম্পায়ার একটু চিৎকার দিয়ে বলে, আরে অপদার্থের দল, তোমরা কি বুঝতে পারছো তোমরা কি করতে চলেছো? কমান্ডার বলে, প্রজাদের নিরাপত্তার জন্য এটা করা জরুরি। এম্পায়ার বলে, না, তুমি এরকমটা করতে পারো না। তখন কমান্ডার তার হাতে তলোয়ার উঠিয়ে বলে, এখন এখানে এমন কেউ নেই যে তোমার কথা শুনবে, যা করেছো তার ফল ভোগ করো। তলোয়ার দিয়ে কমান্ডার এম্পায়ারকে মারতেই যাবে, তখনই আবারও আমাদের নরবাবু এম্পায়ার এবং কমান্ডারের মাঝখানে ছাদ ভেঙে আছড়ে পড়ে। এম্পায়ার নরকে দেখেই অনেক ভয় পায় এবং নর এম্পায়ারকে দেখে বলে, এটা তো সেই বুড়ো অদ্ভুত লোকটা। তখন কমান্ডার এবং তার সাথীরা নরকে দেখে একটু ঘাবড়ে যায়। তারা বলে, কে তুমি? তোমার নাম বলো, তুমি কি তাকে বাঁচাতে এসেছো? নর বলে, না। কিন্তু তখন ওই কমান্ডার বলে, আমাদের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ বিষয় তুমি নাক গলিও না। সে মনে হয় নরের কথা শুনতেই পায়নি। যাই হোক, তখন নর বলে, আমি জানি না এখানে কি হচ্ছে, আগে শান্ত হয়ে নিন। এটা বলতে না বলতেই কমান্ডার নরের উপর গুলি করা শুরু করে। তখন নর ওই বুলেটগুলোকে প্যারি করতে করতে এম্পায়ারকে বাঁচাতে গিয়ে এম্পায়ারের মাথা মাটির মধ্যে পুঁতে দেয়। তখন নর একটু রেগে বলে, তোমরা এসব কি শুরু করেছো? কমান্ডার বলে, মনে হচ্ছে এ কোনো স্কিল অ্যাসাসিন, সবাই একসাথে হামলা করো। নর বলে, থামো, তোমরা যা ভাবছো আসলে তা নয়। তখন কমান্ডার একটু চিৎকার করে বলে, তাহলে তুমিই বলো, এইরকম হামলা রুখতে পারা লোক কি কোনো সাধারণ লোক হবে? এটা বলে কমান্ডার এবং তার সাথীরা নরের উপর একসাথে হামলা করে দেয়, কিন্তু নর সেটাকে প্যারি করে দেয়। কমান্ডার বলে, আমাদের এই সম্রাট আমাদের দেশকেই ধ্বংস করে দিয়েছে আর সে তার জীবন দিয়ে এর ক্ষতিপূরণ করবে। নর বলে, আমি বুঝতে পারছি না তোমরা এই সকল বিষয় কনভারসেশনের মাধ্যমে কেন সমাধান করছো না? তখন কমান্ডারের একজন সাথী বলে, সবকিছুই যদি কথার মাধ্যমে সমাধান হয়ে যেত তাহলে এই বিষয়টা এত দূর কেন এলো? এটা বলেই ওই লোকটা নরের দিকে একটা বোম ছুড়ে মারে। নর বলে, এটা তো গ্রেনেড। এম্পায়ারকে বলে, দূরে সরে যান। এটা বলেই নর এম্পায়ারকে একটা অনেক জোরে লাথি মারে। তখন এম্পায়ার ফুটবলের মতো একটা দেয়ালের উপর গিয়ে বাড়ি খায়। গাইস, এম্পায়ারকে নর বাঁচাতে চায়, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এম্পায়ারকে নর মেরে ফেলতে চাচ্ছে। যাই হোক, তখন আমরা দেখি এম্পায়ার দেয়ালের ভিতর অর্ধেক পুঁতে গেছে। অথচ নর কমান্ডার এবং তার সাথীদের বলে, একজন বুড়ো লোকের সাথে তোমরা এরকম খারাপ ব্যবহার কেন করছো? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? যে করে চুরি সেই বলে চোর। যাই হোক, তখন কমান্ডারের একজন সাথী বলে, খারাপ ব্যবহার তো তুমি করছো তার সাথে। নর বলে, আমি জানি এই লোকটা তোমাদের দেশের এম্পায়ার, তাই না? তাহলে তোমরা আসলে কি চাও আমাকে বলো। কমান্ডার বলে, তোমার বোঝা লাগবে না আমরা কি চাই। এটা বলে কমান্ডার আবার গ্রেনেড ছুড়ে মারে এম্পায়ারের দিকে। তখন নর এম্পায়ারের সামনে গিয়ে আবার তাকে অন্যদিকে তার পা ধরে ছুঁড়ে মারে, আর এম্পায়ার তো নাকে মুখে সর্ষে দেখছে। নর বলে, অনেক হয়েছে, এখন বন্ধ করো। কমান্ডারের একজন সাথী বলে, তুমি আসলে কি চাও? তুমি নিজেই কি তাকে হত্যা করতে চাও? তখন নর বলে, আমি এরকমটা কেন চাইবো? তার এক পা এমনিতেই কবরে, আর কিছুদিন পরে সে কোনো না কোনো ভাবে মরেই যাবে। এতটুকু সময়ের জন্য কি তোমরা অপেক্ষা করতে পারছো না? কমান্ডার বলে, আমরা এক মুহূর্ত অপেক্ষা করতে পারবো না। শত্রুরা আমাদের রাজ্যে ঢুকে গেছে এবং তাদের সাথে একটা ভয়ঙ্কর জীব ড্রাগন অফ ক্ল্যামিটি রয়েছে, আর আমরা ওনাদেরকে বলতে চাই ওনাদের সাথে লড়াই করার কোনো ইচ্ছে নেই। আমরা যদি ওনাদেরকে এর গর্দান দিয়ে দেই তাহলেই হয়তো আমাদের দেশটা রক্ষা পাবে। তখনই আমরা সবরিন সেইনের আওয়াজ শুনতে পাই। সবরিন সেইন বলে, থামুন, আমরা সবকিছুই শুনেছি, তাই এর কোনো প্রয়োজন নেই। আর এমনিতেও কেউ মরার পর তার কর্মের হিসাব সে কিভাবে দিবে? তখন নর লিনের সামনে গিয়ে বলে, ভালো হয়েছে আপনারা এসে পড়েছেন, এখানে সবকিছু ঠিক আছে। লিন বলে, আপনি কি ঠিক আছেন সেন্সে? নর বলে, হ্যাঁ ঠিক আছি, আমি তো ভেবেছিলাম আমি বাঁচবই না, ভাগ্য সহায় তাই বেঁচে গেলাম। রিন বলে, জনাব নর, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এসে পড়েছি, এখন বাকিটা আমরা দেখছি। নর বলে, এটাই ভালো হবে যেন কনভারসেশনের মাধ্যমে সবকিছু ঠিক হয়ে যায়, কিন্তু আমি এদেরকে এত করে বলছি এরা শুনছেই না। রিন বলে, আপনাকে অনেক ধন্যবাদ জনাব। তখন রিন লিনকে বলে, জনাব নরকে ড্রাগনের কাছে নিয়ে যাও এবং দেখো জনাব নর ঠিক আছে কিনা। তখন নর আর লিন ওই স্থান ত্যাগ করে। তখন রিন কমান্ডারকে বলে, সার্কিট অফ 10 এর মেম্বারদের সাথে অনেক দিন পর দেখা হলো। আই মিন গাইস, এখানে কমান্ডারের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের নাম হলো সার্কিট অফ 10। কমান্ডার বলে, রাজকুমার রিন। এটা বলতে না বলতেই রিন বলে, আপনাদের হাতে এখন তলোয়ার উঠানোর আর প্রয়োজন নেই, আমি প্রথমে আপনাদের সম্রাটের সাথে কথা বলবো। তখন আমরা দেখি এম্পেরর সিংহাসনের পায়া ধরে ভিক্ষুকের মতো বসে আছে। তখন এম্পেরর একটু হাঁকলিয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম ভুল করব না। রিন বলে, ক্ষমা করে দিব?
এখন আপনি আমাদের সামনে ক্ষমার ভিক্ষা চাইছেন। ঠিক আছে, আপনাকে আমরা অবশ্যই ক্ষমা করব, কিন্তু আমাদের রাজ্যের 23 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 19 জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে, 13 জন জীবিত অবস্থায় আগুনে পুড়ে মরে গেছে। পরন্ত ভবনের নিচে এসে 38 জন লোক আহত হয়েছে। শুধু তাই নয়, 127 জনের শরীরে এমন এমন ক্ষত রয়েছে যা ঠিক হয়ে গেলেও তাদের মন থেকে এই যুদ্ধের আতঙ্ক কখনো মুছে দিতে পারবো না, কারণ তাদের শহরে অনেক ভয়ঙ্কর মনস্টার্স হামলা করেছিল। আপনি কি জানেন আমাদের দেশের প্রজার কতটা ক্ষতি হয়েছে? তাদের মধ্যে কিছু এমনও আছে যাদের আর্তনাদ যন্ত্রণা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। এম্পায়ার কাঁদতে কাঁদতে বলে, তুমি আসলে কি বলতে চাও? রিন বলে, আমরা যা বলেছি তাই করব, আপনাকে অবশ্যই ক্ষমা করে দিব, কিন্তু আমার দেশের প্রজারা এত সময় ধরে যে যন্ত্রণা সহ্য করেছে সেই কষ্ট আপনাকেও সইতে হবে। আপনি কি রাজি আছেন? এরপর আমাদের যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং তার ক্ষতিপূরণের বিষয়ে কথা বলবো। এখানে কারো কোনো আপত্তি থাকলে বলতে পারেন। সার্কিট অফ 10 এর সবাই বলে অবশ্যই না। তখন এম্পায়ার একটু ঘাবড়ে বলে, তুমি কি বলতে চাও? তোমরা আমার সাথে কি করবে? সবরিন সেইন বলে, আপনি ভয় পাবেন না, আমি আপনার কিছু হতে দেব না। যদি আপনার হাত পাও আলাদাও করে দেওয়া হয়, আপনার শরীরের ভিতরের অঙ্গ ছিন্ন ভিন্ন করা হয়, তারপরও আমি আপনাকে এতটুকু ঠিক তো অবশ্যই করতে পারবো যেন আপনি কথা বলতে পারেন। থিপ মাস্টার বলে, তুমি যদি ব্যথায় বেহুশ হয়ে যাও তখন আমি তোমার জ্ঞান ফেরানোর ব্যবস্থা করব, যেন তোমার যত মন চায় তুমি চিৎকার করতে পারো এবং ব্যথা সহ্য করতে পারো। তখন রাজকুমার রিন বলে, আপনি ভুল বুঝবেন না, এগুলো আমরা আপনার ওপর রাগ দেখিয়ে করতে চাই না। আমরা শুধু চাই আমাদের লোকদের ওপর যে অত্যাচার করা হয়েছে, তারা যে যন্ত্রণা সহ্য করেছে, সেটা যেন আপনিও অনুভব করতে পারেন। চিন্তা করবেন না, আমরা আপনাকে তাদের থেকে বেশি যন্ত্রণা দেওয়ার কথা মনেও আনবো না। আমার রাজ্যের লোকদের মন আপনার মতো এতটাও নিষ্ঠুর নয়। তখন আবার নর্থদের প্রেক্ষাপট দেখানো হয়। আমরা দেখি ড্রাগনটা রোদ্রে শুয়ে আছে এবং সেই আরামদায়ক রৌদ্রের আলো ড্রাগনের শরীরের উপর এসে পড়ছে, আর তখন লিন নরকে হিল করছে। নর বলে, আপনাকে আবারও ধন্যবাদ। এরপর নর শহরের দিকে তাকায় এবং বলে, এই শহরের এরকম অবস্থা ওই আলোক রশ্মিটার জন্য হয়েছে নাকি? লিন বলে, ঠিক বলেছেন, আপনি যে মানাবিমটাকে রিফ্লেক্ট করেছেন সেটা এসে এই শহরের উপর পড়েছে। নর বলে, ও তাহলে তো আমি একটা ভুল কাজ করে ফেললাম। লিন বলে, আপনি এরকমটা কখনোই ভাববেন না, আপনি এটা করেছেন তো আমাদের রক্ষা করার জন্য। নর বলে, তাও ঠিক বলেছেন, কিন্তু কেউ যদি মারা যায় তাহলে? লিন বলে, আপনার এই বিষয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, এখানে যতগুলো জায়গা ধ্বংস হয়েছে সবগুলোই মানাচল্লি। নর বলে, বুঝলাম না, কি এটা? লিন বলে, মানাচল্লি এমন একটা জায়গা যেখানে অত্যাধিক পরিমাণে মানা ফার্ম করা হয় আর সেখানে মানুষ যেতে পারে না। নর বলে, ও তাই, আশা করি এরকমটাই হবে। তখন লিন বলে, কিন্তু তবুও এগুলো ধ্বংস হওয়ায় অনেক লোকের ক্ষতি তো হয়েছেই, তবে এদের ক্ষতি আমাদের দেশের ক্ষতির সামনে কিছুই না। তখনই রিন, সবরিন সেইন এবং হান্টার মাস্টার ফিরে আসে। লিন বলে, যুদ্ধ কি তাহলে শেষ হয়ে গেছে? তখন রাজকুমার রিন বলে, হ্যাঁ, যুদ্ধ শেষ, এখন আমরা দুই দেশই একে অপরকে পুনর্গঠন করতে সহযোগিতা করব। নর বলে, মাত্রই তো যুদ্ধ শুরু হয়েছিল, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? এরকমটা হলে প্রথমেই আমাদের উচিত ছিল ওনাদের সাথে কথা বলা। আচ্ছা, তাহলে ওই বুড়োটা মানে এম্পায়ার কোথায়? রিন বলে, আমি শুনেছি সে নাকি দেশ ছেড়ে দেবে এবং সে দেশ ছাড়ার পর তার গ্র্যান্ডসন এই দেশ সামলাবে। নর বলে, তার গ্র্যান্ডসন? আমার মনে হয় রিন নরকে কিছু কথা এড়িয়ে গেছে। সে যে এম্পায়ারকে শাস্তি দিতে চায় সেই বিষয়টা নরকে জানায়নি। যাই হোক, তারপর রিন বলে, তার মাত্র 10 বছর বয়স, এর জন্য এটাই স্বাভাবিক যে তার অনেক শলাকার থাকবে। তাদের মধ্যে সার্কিট অফ 10ও রয়েছে। তখনই ওই স্থানে সার্কিট অফ 10 এর মেম্বাররা চলে আসে। রেনদিউস কমান্ডার বলে, আপনি তো জনাব নর, তাই না? আমাদের অভদ্রতার জন্য আমরা দুঃখিত, একটা ভুল বোঝাবুঝির জন্য আমরা আপনার উপর তলোয়ার উঠিয়েছি, আপনি চাইলে আমাদের যে কোনো শাস্তি দিতে পারেন। নর বলে, এর কোনো প্রয়োজন নেই, সবকিছুই ঠিক আছে, আমি শুধু এতটুকুই বলবো, কোনো বুড়ো লোকের সাথে এইরকম ব্যবহার করা একদমই উচিত নয়। কমান্ডার বলে, ঠিক বলেছেন, আমরা তার জন্য অনেক লজ্জিত। আজ আপনি যদি আমাদের মাঝে না আসতেন তাহলে হয়তো আমাদের দেশের সবাই একে অপরের প্রাণঘাতী শত্রুতে পরিণত হতো, তাই আমরা আপনার জন্য অনেক কৃতজ্ঞ। নর বলে, আপনি শুধুই আমার এত প্রশংসা করছেন, আমি তো তেমন কিছুই করিনি, উল্টো আমার আপনাকে কৃতজ্ঞ জানানো উচিত। আমি যখন ড্রাগনের উপর থেকে ঝাঁপ দিয়েছি তখন ভাবিনি আমি বাঁচবো, কিন্তু আমার ভাগ্য ভালো যে আপনাদের ফ্লোরের কারণে আমি বেঁচে গেলাম। আপনাদের ফ্লোরটা আমার জন্য লাকি ছিল।
তখন কমান্ডার বলে একটা লাকি ফ্লোর, এটা বলে সে হাসতে শুরু করে। তারপর কমান্ডার বলে আপনি তো অনেক মজাদার একটা মানুষ। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন তাহলে আমরা মেনে নিলাম, কিন্তু একটা কথা, আজকের পর থেকে আমরা সবসময় আপনার সাহায্যের জন্য তৈরি থাকব। আপনি কখনো কোনো বিপদে পড়লে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা আমাদের জীবনের পরোয়া না করে আপনার সামনে হাজির হয়ে যাব। নর বলে আরে না, এসবের কোনো প্রয়োজন নেই। কমান্ডার বলে দ্বিধাবোধ করার কোনো প্রয়োজন নেই। নর বলে আমি এদেশের ক্ষয়ক্ষতি করার জন্য অনেক দুঃখিত, আপনি এ বিষয়ে চিন্তা করবেন না। আমরা এখন পর্যন্ত কোনো আহত অথবা মৃতের কোনো খবর পাইনি, বরং আমরা আপনাদের দেশের উপর ঘাতক হামলা করেছি। নর বলে অসুবিধা নেই, আমার করার মতো কোনো কাজ থাকলে আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আমি ড্রেন, নর্দমা এগুলোর ময়লা পরিষ্কার করে এগুলোকে চকচক করিয়ে তুলতে পারি। তখন কমান্ডার বলে কি বললেন, সত্যি? মনে হচ্ছে আপনার দয়ার কোনো সীমা নেই। এরপর তারা সবাই ড্রাগনের উপর উঠে যায় এবং রাজকুমার রিন বলে বাকি কথাবার্তা আমরা দূতের মাধ্যমে করব। কমান্ডার বলে ঠিক আছে, আপনার যাত্রা শুভ হোক। জনাব নর, আপনারও। তখন আমরা দেখি নর তার মোশন সিকনেসের কথা চিন্তা করছে। আমি তো আমার পরিচয় দেওয়ার কথা ভুলেই গেছি, আমি হলাম এম্পায়ারের সার্কিট অফ 10 এর হেড র্যান্ডিউস। তখন নর বলে ঠিক আছে রেন্ডিয়াস, মনে থাকবে হয়তো। কমান্ডার বলে আশা করি আপনার সাথে আবার দেখা হবে জনাব। নর বলে কেন নয়, অবশ্যই। এরপর ড্রাগনটা ওই স্থান থেকে উড়ে যায়। উড়ার পথে নর রোলোকে বলে তুমি এই ড্রাগনটাকে একটু বলতে পারো যেন নিচু দিয়ে উড়ে। রোলো বলে আচ্ছা ঠিক আছে। তখন লিন ভাবে নরসেন্সে মনে হয় লোকদের ক্ষয়ক্ষতি নিয়ে অনেক চিন্তিত, সে কতটা ভালো মানুষ, আমি একদিন ওনার মতোই হব। তারপর সিন চেঞ্জ হয়। রাজকুমার রিন তার বাবাকে বলে বাবা, যুদ্ধ এখন সম্পূর্ণরূপে সমাপ্ত হয়েছে। কিং প্লেস বলে অসাধারণ কাজ করেছ রিন, বাকি কথা আমরা পরে বলবো, প্রথমে আমরা এই লোকটার কৃতজ্ঞতা প্রকাশ করে নেই। রিন বলে অবশ্যই, এবার তো জনাব নর তার অলৌকিক কাজকর্মের মাধ্যমে সবাইকে চমকে দিয়েছে, আমাদের উচিত ওনাকে বিশেষ ধরনের কোনো পুরস্কার দেওয়া। নর বলে কি পুরস্কার? না, আমার কোনো পুরস্কার লাগবে না। কিং প্লেস বলে না না, কি বলছেন এগুলো আপনি? এবার তো আপনাকে কোনো না কোনো পুরস্কার নিতেই হবে, নয়তো লোকে কি বলবে। নর বলে আপনি কথা তো ঠিক বলেছেন, কিন্তু এটা বলে ভাবে মনে হয় এই পরিবারের কারোরই কখনো না শোনার অভ্যেস নেই। তখন নর বলে ঠিক আছে, তাহলে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। কিং প্লেস বলে অবশ্যই, যা ইচ্ছা বলুন। নর বলে আমি এই ছেলেটার জন্য কিছু চাই। কিং প্লেস বলে এই ছেলেটা তো একটা ডিমন ফোক, তাই না? নর বলে হ্যাঁ, এর কোনো পরিবার নেই, মনে হয় কোনো ব্যবসায়ী ওকে এখানে ছেড়ে গিয়েছে। কিং প্লেস বলে আপনি তাহলে এর জন্য কি চান? নর বলে আমি চাই এই ছেলেটা যেন আমাদের রাজ্যের আর 2টা লোকের মতোই সাধারণ জীবনযাপন করতে পারে। তখন আমরা দেখি নর ভাবছে আমি তো নিজেই একে পালতে চাই, কিন্তু একটা ধনী পরিবারে সে আমার থেকে বেশি ভালো থাকবে, আমার সাথে থাকলে তো শুধু কষ্টই করতে হবে। তখন নর কিং প্লেসকে বলে আপনি বলেছিলেন না আপনি আমাকে জায়গা জমি অথবা ঘর বাড়ি দিবেন, সেটা আপনি ওকে দিয়ে দিন, এর সাথে ভালো কাপড় এবং খাবার দিবেন। কিং প্লেস বলে এই কথা, প্রথমে আমাদেরকে একে আমাদের দেশের একজন নাগরিক করতে হবে, আপনি তো এটাই চান তাই না? নর বলে এই ছেলেটা আমাদের জীবন কতবার বাঁচিয়েছে তার হিসাব নেই, এরই সাথে এত বড় একটা ড্রাগন, এর জন্যই আমাদের সব কথা শুনছে। রোলো বলে না, আসলে ড্রাগনটা তো আপনার কথা। নর বলে এখন আর লুকোনোর কিছু নেই, রোলো না থাকলে এই যুদ্ধটাকে আমরা এত সহজে শেষ করতে পারতাম না, আমি আপনাকে শুধু এতটুকুই বলবো। কিং প্লেস তখন ভাবে সে চাইলে যে কোনো কিছু চাইতে পারতো, কিন্তু সে তা না করে এই ছোট্ট ছেলেটার কথা ভেবেছে। ডিমন ফোককে নাগরিক করলে থিওকেসিয়া অফ মিত্রার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে। তখন নর বলে আমি আবার বলছি আমার কিছুই চাই না, তারপরও আপনি যদি আমাকে কোনো পুরস্কার দিতে চান সেটা অন্য কাউকে দিয়ে দিবেন। এই যুদ্ধে কত লোক না জানি তার ঘর বাড়ি হারিয়েছে, এত সব ধনসম্পদ দিয়ে কি হবে যদি তা দিয়ে অসহায়দের সহযোগিতা না করা যায়। তখন কিং প্লেস বলে আপনি একদম ঠিক বলেছেন, এটা বলে সে হাসতে শুরু করে। তা দেখে নর বলে সে তো অনেক হাসি খুশি একজন মানুষ মনে হচ্ছে। তখন রোলোর একটা ব্যাকগ্রাউন্ড সিন দেখানো হয়, যখন রোলো ওই ব্ল্যাক ডেথ ড্রাগনের সামনে ছিল। সে চেয়েছিল সে যেন কখনো মার না খায়, সে যেন ভালো ভালো খাবার পায় এবং সে যেন একটু হলেও কারো কাজে আসতে পারে। তখন আমরা দেখি আসলে রোলো একটা স্বপ্ন দেখছিল এবং সে ঘুম থেকে জেগে ওঠে। এরপর রোলো খাবার টেবিলে গিয়ে বসে এবং তার সামনে অনেক ভালো ভালো খাবার ছিল। তখন আমরা দেখি তার সামনে ইনেসও বসে আছে। ইনেস বলে কিছুদিন তুমি এখন আমার সাথেই থাকবে। তখন আমরা দেখি রোলো খাবারের দিকে তাকিয়ে আছে। ইনেস বলে কি হয়েছে, গরম থাকতেই খাবার খেয়ে নাও, না হলে পরে ভালো লাগবে না। তখন রোলো বলে কি আমি এগুলো খেতে পারবো? তখন ইনেস বলে তুমি এগুলো অবশ্যই খাবে, তোমার জন্যই তো এগুলো তৈরি করা হয়েছে, এখানে এমন কোনো কিছু আছে যেটা তুমি খেতে পারবে না? তখন রোলো বলে না,
ইনেস বলে তুমি এখান থেকে যা ইচ্ছা যতটুকু ইচ্ছা খেতে পারবে। তখন রোলো হাতে একটা ব্রেড নিয়ে বলে এই ব্রেডটা কত কোমল। এরপর সে খেতে খেতে কান্না করে দেয়। তখন ইনেস জিজ্ঞেস করে কি হয়েছে। রোলো বলে অনেক মজা। এটা বলে রোলো অনেক দ্রুত সবকিছু খেতে শুরু করে। তখন ইনেস বলে ধীরে ধীরে খাও এবং সবটা খেয়ে নিবে, কেউ তোমাকে কিছু বলবে না। আর এভাবেই এই এপিসোডের সমাপ্তি হয়। তো গাইস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন।